জিদ জসিমউদ্দিন। এক তাঁতি আর তার বউ। তারা বড়ই গরিব। কোনোদিন খায়, কোনোদিন খাইতে পায় না। তাঁত খুঁটি চালাইয়া, কাপড় বুনাইয়া, কি বা তাহাদের আয়? আগেকার দিনে তাহারা বেশি উপার্জন করিত। তাহাদের হাতের একখানা শাড়ি পাইবার জন্য কত বাদশাজাদিরা, কত নবাবজাদিরা তাহাদের উঠানে গড়াগড়ি পাড়িত। তখন একখানা শাড়ি বুননে মাসের পর মাস লাগিত। কোনো কোনো শাড়ি বুনন করতে বৎসরেরও বেশি সময় ব্যয় হইত। সেই সব শাড়ি বুনাইতে কতই না যত্ন লইতে হইত। রাত থাকিতে উঠিয়া তাঁতির বউ চরকা লইয়া ঘোর ঘোর করিয়া সুতা কাটিত। খুব ধরিয়া ধরিয়া চোখে নজর আসে না, এমনই সরু করিয়া সে সুতা কাটিত। ভোরবেলায় আলো আঁধারির মধ্যে সুতা কাটা শেষ করিতে হইত। সূর্যের আলো যখন চারিদিকে ছড়াইয়া পড়িত, তখন সুতা কাটিলে সুতা তেমন মুলাম হইত না। তাঁতি আবার সেই সুতায় নানা রকমের রং মাখাইত। এত সরু সুতা আঙুল দিয়া ধরিলে ছিঁড়িয়া যায়, তাই বাঁশের সরু শলার সঙ্গে আটকাইয়া সেই সুতা তাতে পরাইয়া কত রকমের নকশা করিয়া তাঁতি কাপড় বুনাইত। সেই শাড়ির ওপর বুনট করা থাকিত কত রাজকন্যার মুখের রঙিন হাসি, কত রূপকথার কাহিনী, কত বেহেশতের আরামবাগের কেচ্ছা। ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরিয়া যখন হাঁটিত, তখন সেই শাড়ির ভাঁজে ভাঁজে কতগুলে বকোয়ালি আর কত লুবানকন্যার কাহিনী ছড়াইয়া পড়িত। শাড়িগুলির নামই বা ছিল কত সুন্দর: কলমি ফুল, গোলাপ ফুল, মন খুশি, রাসমণ্ডন, মধুমালা, কাজল লতা, বালুচর। শাড়িগুলির নাম শুনিয়াই কান জুড়াইয়া যায়। কিন্তু কিসে কি হইয়া গেল? দেশের রাজা গেল, রাজ্য গেল, দেশবাসী পথের ভিখারি সাজিল, বিদেশি বণিক আসিয়া শহরে কাপড়ের কল বসাইল। কলের ধোয়ার ওপর সোয়ার হইয়া হাজার হাজার কাপড় ছড়াইয়া পড়িতে লাগিল। যেমন সস্তা তেমনি টেকসই, আবার যেখানে সেখানে পাওয়া যায়। তাঁতির কাপড় কে আর কিনিতে চায়? হাট হইতে নকশি শাড়ি ফিরাইয়া আনিয়া তাঁতিরা কাঁদে। শূন্য হাঁড়িতে চাউল না পাইয়া তাঁতির বউ কাঁদে। ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনন ভুলিয়া গেল। এখনকার লোক নকশা চায় না, তারা চায় টেকসই আর সস্তা কাপড়। তাই তাঁতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বুনায়। সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না, চোরাবাজার হইতে বেশি দামে কিনিতে হয়। এখন কাপড় বেচিয়া যাহা লাভ হয়, তাহাতে কোনোরকমে শুধু বাঁচিয়া থাকাই যায়। এটা ওটা কিনিয়া মনের ইচ্ছামতো খাওয়া যায় না। কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝিতে পারে না। সে তাঁতিকে বলে, তোমার হাতে পড়িয়া আমি একদিনও ভালোমতো খাইতে পারিলাম না। এত করিয়া তোমাকে বলি, হাটে যাও, ভালোমতো একটা মাছ কিনিয়া আনো। সে কথা কানেই তোলো না। তাঁতি উত্তর করে, এই সামনের হাটে যাইয়া তোমার জন্য ভালোমতো একটা মাছ কিনিয়া আনিব। সে হাট যায়, পরের হাট যায়, আরও এক হাট যায়, তাঁতি কিন্তু মাছ কিনিয়া আনে না। সেদিন তাঁতির বউ তাঁতিকে ভালো করিয়াই ধরিল। এ হাটে যদি মাছ কিনিয়া না আনিবে তবে রহিল পড়িয়া তোমার চরকা, রহিল পড়িয়া তোমার নাটাই, আমি আর নলি কাটিব না। রহিল পড়িয়া তোমার শলা, আমি আর তেনা কাড়াইব না। শুধু শাক ভাত আর শাক ভাত। খাইতে খাইতে পেটে চর পড়িয়া গেল। তাও যদি পেট ভরিয়া খাইতে পাইতাম। তাঁতি কি আর করে? একটা ঘষা পয়সা ছিল, তাই লইয়া তাঁতি হাটে গেল। এই দোকান ও দোকান ঘুরিয়া অনেক দর দস্তুর করিয়া সেই ঘষা পয়সাটা দিয়া তাঁতি 3টি ছোট্ট মাছ কিনিয়া আনিল। মাছ দেখিয়া তাঁতির বউ কি খুশি! আহ্লাদে আটখানা হইয়া সে মাছ কুটিতে বসিল। এভাবে ঘুরাইয়া ওভাবে ঘুরাইয়া কত গুমর করিয়াই সে মাছ কুটিল, যেন সত্য সত্যই একটা বড় মাছ কুটিতেছে।
তারপর পরিপাটি করিয়া সেই মাছ রান্না করিয়া তাঁতিকে খাইতে ডাকিল। তাঁতি আর তার বউ খাইতে বসিল। 3টি মাছ, কে 2টি খাইবে, আর কে একটি খাইবে কিছুতেই তারা ঠিক করিতে পারে না। তাঁতি বউকে বলে, দেখো, রোদে ঘামিয়া কত দূরের পথ হাঁটিয়া এই মাছ কিনিয়া আনিয়াছি। আমি 2টি মাছ খাই, তুমি একটা খাও। বউ বলে, উহু, তাহা হইবে না। এতদিন বলিয়া কহিয়া কত মান অভিমান করিয়া তোমাকে দিয়া মাছ কিনাইয়া আনিলাম। আমি 2টি মাছ খাইব। তাঁতি বলে, তাহা কিছুতেই হইবে না। কথায় কথায় আরও কথা ওঠে। তর্ক বাড়িয়া যায়। সেই সঙ্গে রাতও বাড়ে, কিন্তু কিছুতেই মীমাংসা হয় না, কে 2টি মাছ খাইবে আর কে একটি মাছ খাইবে। অনেক বাদানুবাদ, অনেক কথা কাটাকাটি, রাতও অর্ধেক হইল। তখন 2 জনে স্থির করিল, তাহারা চুপ করিয়া ঘুমাইয়া থাকিবে। যে আগে কথা বলিবে, সেই একটা মাছ খাইবে। তাঁতি এদিকে মুখ করিয়া, তাঁতির বউ ওদিকে মুখ করিয়া শুইয়া রহিল। থালা ভরা ভাত তরকারি পড়িয়া রহিল। রাত কাটিয়া ভোর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। ভোর কাটিয়া দুপুর হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। দুপুর কাটিয়া সন্ধ্যা হইল, কিন্তু কারো মুখে কোনো কথা নাই। বেলা যখন পোড়, আকাশের কিনারায় সাঁঝের কলসি ভর ভর। পাড়ার লোকেরা বলাবলি করে, আরে ভাই, আজ তাঁতি আর তাঁতির বউকে দেখিতেছি না কেন? তাদের বাড়িতে তাঁতের খটার খটরও শুনি না, চরকার ঘোরও শুনি না। কোনো অসুখ বিসুখ করিল নাকি? আহা, তাঁতি বড় ভালো মানুষটি, বেচারা গরিব হইলে কি হয়, কারো কোনো ক্ষতি করে নাই কোনো দিন। একজন বলিল, চলো ভাই, দেখিয়া আসি ওদের কোনো অসুখ বিসুখ করিল নাকি। পাড়ার লোকেরা তাঁতির দরজায় আসিয়া ডাকাডাকি আরম্ভ করিল, কিন্তু কোনো সাড়া শব্দ নাই। ভিতর হইতে দরজা বন্ধ। তখন তারা দরজা ভাঙিয়া ঘরে ঢুকিয়া দেখিল, তাঁতি আর তাঁতির বউ শুইয়া আছে। নড়ে না, চড়ে না, ডাকিলেও সাড়া দেয় না। তারপর গায়ের মোল্লা আসিয়া পরীক্ষা করিয়া স্থির করিল, তাহারা মরিয়া গিয়াছে। আহা, কি ভালোবাসা রে! তাঁতি মরিয়াছে, তাহার শোকে তাঁতি বউও মরিয়া গিয়াছে। এমন মরা খুব কমই দেখা যায়। এসো ভাই, আতর গোলাপ মাখাইয়া কাফন পরাইয়া এদের একই কবরে দাফন করি। গোরস্থান সেখান হইতে 1 মাইল দূরে। এই অবেলায় কে সেখানে যাইবে? পাড়ার 2 জন ইমানদার লোক মরা কাঁধে করিয়া লইয়া যাইতে রাজি হইল। মোল্লা সাহেব ঘোড়ায় চড়িয়া সঙ্গে সঙ্গে চলিলেন। কবর দেওয়ার সময় জানাজা পড়িতে হইবে। গোরস্থানে মুর্দা আনিয়া নামানো হইল। মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বাঁধিয়া সমস্ত তদারক করিতে লাগিলেন। তার নির্দেশমতো কবর খোঁড়া হইল। তাঁতি আর তাঁতির বউকে গোসল করাইয়া, কাফন পরাইয়া সেই কবরের মধ্যে শোয়াইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তাহাদের বুকের ওপর বাঁশ চাপাইয়া দেওয়া হইল। তখনও তাহারা কথা বলে না। তারপর যখন সেই বাঁশের ওপর কোদাল মাটি ফেলানো হইতে লাগিল, তখন বাঁশখুঁটি সমেত তাঁতি লাফাইয়া বলিয়া উঠিল, তুই 2টা খা, আমি একটা খাব। সঙ্গে ছিল 2 জন লোক আর মোল্লা সাহেব। তারা ভাবিল, নিশ্চয়ই ওরা ভূত হইয়া জাগিয়া উঠিয়াছে। সঙ্গের 2 জন লোক মনে করিল, তাঁতি যে তার বউকে 2টা খাইতে বলিল, নিশ্চয়ই সে তাহাদের 2 জনকে খাইতে বলিল। তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলিয়া দে দৌড়, যে যত আগে পারে। মোল্লা সাহেব মনে করিলেন, তাঁতি নিজেই আমাকে খাইতে আসিতেছে। তখন তিনি তাড়াতাড়ি আসিয়া ঘোড়ার পিঠে সোয়ার হইয়া মারিলেন চাবুক। ভয়ের চোটে খুঁটি হইতে ঘোড়ার দড়ি খুলিয়া লইতে ভুলিয়া গেলেন। চাবুক খাইয়া ঘোড়া খুঁটি উপড়াইয়া দিল ছুট।
ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা আসিয়া মোল্লা সাহেবের পিঠে তত লাগে। তিনি ভাবেন, বুঝি ভূত আসিয়া তার পিঠে দাঁত ঘষিতেছে। তখন তিনি আরও জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন, আর দড়ি সমেত খুঁটা আসিয়া আরও জোরে জোরে তার পিঠে লাগে। হাসিতে হাসিতে তাঁতি আর তাঁতির বউ বাড়ি আসিয়া ভাত খাইতে বসিল। লেখক পরিচিতি। জসিমউদ্দিনের জন্ম ১৯০৩ খ্রিস্টাব্দে ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে। পল্লী কবি হিসেবে তিনি বিশেষভাবে খ্যাত। জসিমউদ্দিনের কবিতায় গ্রামবাংলার রূপ ও সাধারণ মানুষের জীবনের ছবি প্রতিফলিত হয়েছে সহজ সরল ভাষা আর সাবলীল ছন্দে। নকশি কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট, রাখালি, ধানক্ষেত ইত্যাদি তার উল্লেখযোগ্য কাব্য। কবিতা ছাড়াও তিনি গল্প, ভ্রমণ কাহিনী, স্মৃতিকথা, নাটক, গীত ও প্রবন্ধের বইও রচনা করেছেন। শিশুদের জন্য লিখেছেন ডালিম কুমার নামে একটি অসাধারণ বই। সাহিত্যক্ষেত্রে অবদানের জন্য জসিমউদ্দিন বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পান। তিনি ২১ পদক ও স্বাধীনতা পদকেও ভূষিত হন। ১৯৭৬ খ্রিস্টাব্দে কবির মৃত্যু হয়। পাঠ পরিচিতি ও মূলভাব। এক তাঁতি আর তাঁতি বউ তাঁত চালিয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছিল। কিন্তু হঠাৎ দেশে কাপড়ের কল আসলে তাঁতিদের কাপড় আর কেউ কিনতে চাইল না। ফলে তাঁতি পরিবার বড় অভাবে পড়ল। এত অভাবে যে তারা ভালো করে খেতেও পায় না। বউয়ের আবদারে বাধ্য হয়ে অভাবের সংসারে তাঁতি হাট থেকে ৩টি ছোট আকারের মাছ কিনে আনল। শখ করে তাঁতি বউ তা রান্না করল। দুজনে খেতে বসলে তাদের মধ্যে কথা উঠল কে দুটি খাবে, কেই বা একটি খাবে। পরে মীমাংসা হল তারা চুপ করে থাকবে, যে আগে কথা বলবে সেই একটা খাবে। এমন জেদ ধরল দুজনে যে কেউ কথা আর বলে না। মরে যাওয়ার জোগাড় হল তাদের। পাড়া প্রতিবেশীরা মনে করল দুজন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছে। তাদের গোরস্থানে নিয়ে যাওয়া হল। কবর খুঁড়ে গোর দেওয়া হচ্ছে এমন সময় তাঁতি, তুই দুইটা খা, আমি একটা খাবো বলে লাফ দিয়ে উঠল। যারা গোর দিতে গিয়েছিল, মুর্দা কথা বলছে দেখে তারা ভাবল, এরা ভূত হয়ে গেছে, তাই সবাই দৌড়ে পালাল। পরে তাঁতি ও তাঁতি বউ বাড়িতে ফিরে ভাত খেতে বসল। অনাবশ্যক জেদ যে মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে দেয়, গল্পটিতে এই সত্য প্রকাশিত হয়েছে। শব্দার্থ ও টিকা। জিদ, একগুয়েমি, নাছোড় ভাব। চরকা, সুতা কাটার যন্ত্র। মুলাম, মোলায়েম, নরম। গুলে বকওয়ালি বা কওয়ালি ফুল। এই নামে এক পরী ছিলেন। এখানে তার কাহিনীর কথাই বলা হয়েছে। বণিক, ব্যবসায়ী। সোয়ার, আরোহণ করা। টেকসই, মজবুত। নাটাই, যে চরকি বা শলাকায় সুতা জড়ানো হয়। শলা, কাঠি। নলি, সুতা জড়াবার ছোট নল। তেনা, কাপড়ের টুকরা। ঘষা পয়সা, ক্ষয় যাওয়া পয়সা। আহ্লাদে আটখানা, ভীষণ খুশি হওয়া। গুমর, গর্ব, দেমাক, অহমিকা। বাদানুবাদ, তর্ক বিতর্ক। পরিপাটি, সাজানো গোছানো। মীমাংসা, বিবাদ বা সমস্যার সমাধান। মুর্দা, মৃতদেহ। নমুনা প্রশ্ন, বর্ণনামূলক প্রশ্ন। ১. তাঁতির কাপড়ের কদর কমে গেল কেন? ব্যাখ্যা করো। উত্তর: তাঁতির কাপড়ের কদর কমে যায় মূলত দেশের সামাজিক অর্থনৈতিক পরিবর্তনের কারণে। আগে তাঁতিরা অত্যন্ত যত্ন ও সময় দিয়ে হাতে বোনা নকশি শাড়ি তৈরি করত। এসব শাড়ির সৌন্দর্য, নকশা ও সূক্ষ্ম কাজের জন্য নবাব বাদশাহ ও অভিজাত শ্রেণীর মধ্যে এর খুব চাহিদা ছিল। কিন্তু পরে দেশে বিদেশি বণিকদের হাত ধরে কাপড়ের কল বা মিল স্থাপিত হয়। মিলের তৈরি কাপড় অল্প সময়ে
কম দামে এবং বেশি টেকসইভাবে বাজারে আসতে থাকে। সাধারণ মানুষ তখন সস্তা ও সহজলভ্য কাপড়ের দিকেই ঝুঁকে পড়ে। ফলে সময়সাপেক্ষ ও দামি হাতে বোনা তাঁতির কাপড়ের প্রতি মানুষের আগ্রহ কমে যায়। এই কারণেই ধীরে ধীরে তাঁতির কাপড়ের কদর হারিয়ে যায়। খ. জিদ গল্পে বর্ণিত তাঁতি বউয়ের জিদের দিকটি বর্ণনা করো। উত্তর: জিদ গল্পে তাঁতি বউয়ের চরিত্রে একগুঁয়েমি ও নাছোড়ভাব স্পষ্টভাবে ফুটে উঠেছে। অভাবের সংসারে সে দীর্ঘদিন ভালো খাবার পায় না, তাই মাছ খাওয়ার জন্য সে স্বামীর ওপর জোরাজুরি করে। তাঁতি বারবার আশ্বাস দিলেও মাছ না আনায় সে রাগ ও জেদ প্রকাশ করে এবং হুমকি দেয়, মাছ না আনলে সে চরকা, নাটাই, নলি ও শলা দিয়ে আর কোনো কাজ করবে না। এতে বোঝা যায়, নিজের দাবি আদায়ে সে কঠোর ও অনমনীয়। মাছ রান্নার পরেও তার জিদ কমে না। মাত্র ৩টি মাছ নিয়ে কে কতটি খাবে, এই তুচ্ছ বিষয়েও সে এক পা নড়ে না। সে দৃঢ়ভাবে দাবি করে যে ২টি মাছ তারই প্রাপ্য। এমনকি শেষ পর্যন্ত দুজনের মধ্যে সিদ্ধান্ত হয় যে আগে কথা বলবে সে একটিই মাছ খাবে। জীবন মরণ পরিস্থিতি তৈরি হলেও সে নিজের জিদ ছাড়ে না এবং নীরবতা ভাঙে না। এইভাবে গল্পে তাঁতি বউয়ের জিদ একদিকে যেমন তার অভাবজনিত ক্ষোভের প্রকাশ, অন্যদিকে তেমনি অযৌক্তিক একগুঁয়েমির দৃষ্টান্ত হিসেবে উপস্থাপিত হয়েছে। ২. ক. তুই ২টা খা, আমি একটা খাবো উক্তিটি কে, কোন প্রসঙ্গে বলেছে? ব্যাখ্যা করো। উত্তর: উক্তিটি বলেছেন গল্পের প্রধান চরিত্র তাঁতি। স্ত্রীকে নিয়ে মাছ খাওয়ার সময় কে ২টি মাছ খাবে আর কে একটি খাবে, এই নিয়ে দুজনের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নেয় যে আগে কথা বলবে সে একটি মাছই খাবে। এই জেদের কারণে দুজনই চুপ করে থাকে এবং সবাই মনে করে তারা মারা গেছে। পাড়া প্রতিবেশীরা তাদের মৃত ভেবে গোরস্থানে নিয়ে গিয়ে কবর দিতে শুরু করলে কবরের ভেতর বাঁশের ওপর মাটি পড়ার সময় আর সহ্য করতে না পেরে তাঁতি হঠাৎ লাফিয়ে উঠে বলে, তুই ২টা খা, আমি একটা খাবো। অর্থাৎ দীর্ঘ জিদের অবসান ঘটিয়ে স্ত্রীর দাবি মেনে নেওয়ার মুহূর্তেই সে কথাটি বলে ফেলে। এই উক্তির মধ্য দিয়ে তার জিদ ভাঙে এবং একই সঙ্গে গল্পের হাস্যরসাত্মক ও ব্যঙ্গাত্মক পরিণতি প্রকাশ পায়। খ. জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে, কথাটির তাৎপর্য, জিদ গল্পের আলোকে মূল্যায়ন করো। উত্তর: জিদ মানুষের জীবনকে জটিল করে তোলে এবং অন্যকেও সমস্যায় ফেলে, কথাটির তাৎপর্য, জিদ গল্পের আলোকে মূল্যায়ন। জসিমউদ্দিনের জিদ গল্পে অনাবশ্যক একগুঁয়েমির ভয়াবহ ও হাস্যকর পরিণতি অত্যন্ত জীবন্তভাবে তুলে ধরা হয়েছে। অভাবগ্রস্ত তাঁতি পরিবারে মাত্র ৩টি ছোট মাছ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যে তর্কের সূচনা হয়, তা আসলে জেদের ফল। যুক্তি, সহমর্মিতা বা বাস্তব বোধ কোনো কিছুই সেখানে কাজ করে না। কে ২টি মাছ খাবে, এই তুচ্ছ বিষয় জিদের কারণে জীবন মরণের সমস্যায় রূপ নেয়। তাঁতি ও তার বউ দুজনেই এমনভাবে জিদ ধরে বসে যে তারা দীর্ঘ সময় না খেয়ে ও কথা না বলে পড়ে থাকে। এতে তাদের নিজের জীবনই চরম ঝুঁকির মধ্যে পড়ে। পাড়া প্রতিবেশীরা তাদের মৃত ভেবে গোরস্থানে নিয়ে যায় এবং দাফনের আয়োজন করে। অর্থাৎ ব্যক্তিগত জিদ কেবল তাদের কষ্টই বাড়ায় না, বরং সমাজের অন্য মানুষকেও বিভ্রান্ত ও আতঙ্কিত করে তোলে। মোল্লা ও গ্রামবাসীর ভয়, দৌড়াদৌড়ি, সবই এই জিদেরই ফল। অবশেষে কবরের মধ্যেই তাঁতির জিদ ভাঙে। এই ঘটনাই প্রমাণ করে, শুরুতেই যদি জেদ না করে সামান্য ছাড় দেওয়া হতো, তবে এত বড় বিপদ ও হাস্যকর পরিস্থিতি তৈরি হতো না। তাই গল্পটির মাধ্যমে লেখক স্পষ্টভাবে দেখিয়েছেন,
অযৌক্তিক জিদ মানুষের জীবনকে অকারণে জটিল করে তোলে এবং তার প্রভাব অন্যদের ওপরও গুরুতর সমস্যার সৃষ্টি করে।